আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মেন্টর তানভীরুল্লাহ কাবির। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বলা চলে, আবার প্র্যাকটিক্যালি ফার্স্ট ক্লাস। আজকে গত ক্লাসে আমরা কিন্তু জেনেছিলাম যে গ্রাফিক ডিজাইন কি জিনিস, কিভাবে কাজ করে। এরপরে আরো গ্রাফিক ডিজাইনের আসলে গোলটা আসলে কোথায়, ডিজাইন টাইপ কত প্রকার, ডিজাইন আসলে কি। আমরা বলেছিলাম ডিজাইন আসলে একটা ইভলিউশন, এটা সময়ের সাথে সাথে আপগ্রেড হয়। এবং ডিজাইন একটা কোয়েরি যদি কোনো ডিজাইন সলভ না করতে পারে, তো আমরা সেটাকে মিনিংফুল ডিজাইন বলি না, বা আমাদের পরিভাষায় যদি বলি একটু ডিপলি, গ্রাফিক ডিজাইনের কোনো কাতারেই পড়ে না সেটা। এরপরে আমি একটু রিক্যাপ দিচ্ছি আর কি। এরপরে ডিজাইন এলিমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ফাংশনাল ডিজাইন আর একটা হলো এস্থেটিক ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এস্থেটিক ডিজাইনের ভিতরে মুড থাকে, প্লেজার থাকে, এই ধরনের একটা ভাইব থাকে। এর আন্ডারে আসে গান, ফটোগ্রাফি, আর্ট ইত্যাদি। এরপরে যদি ফাংশনাল ডিজাইনের কথা বলি, সেখানে দেখুন ফাংশনাল ডিজাইন ওটাকেই বলে যে ডিজাইনের ভিতরে একটা মেসেজ থাকে। সেই মেসেজটা হইতে পারে কোনো একটা কোয়েরির, মেসেজটা হইতে পারে কোনো একটা প্রবলেম সলভার। এই আর এই মোটামুটি কথা ছিল। আহ, এরপরে যদি আজকের ক্লাসে আসি, আমি একটু শেয়ার করি আমার স্ক্রিনটা। কথা বলছি যে ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন সম্পর্কে। ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইনের একটা ট্যাগলাইন এখানে আমি ইউজ করছি, সেখানে হলো একজন সফল ডিজাইনার তার ডিজাইনে সর্বদা দর্শককে মেসেজ দেখায়। আপনি যদি একটা মেসেজ দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ডিজাইনার। সেই উদাহরণ আমরা পরে যাব। আমাদের নেক্সট স্লাইডে আসি। তো ওটা আমাদের থাম্বনেল ছিল মূলত, আমাদের স্লাইড এখান থেকে শুরু হচ্ছে। ভার্চুয়াল কমিউনিকেশন ডিজাইন কি আসলে? ডিজাইন তো অনেক ধরনের হয়, তার ভিতরে ভার্চুয়াল কমিউনিকেশন ডিজাইনের মেইন এলিমেন্ট কিন্তু তিনটা থাকে। সহজ কথায় বলতে গেলে যে ভার্চুয়াল কমিউনিকেশন ডিজাইন হলো একটা এই তিনটা উপাদানের সমন্বয়, যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। এক নম্বর হলো টাইপোগ্রাফি, ফন্ট এবং টেক্সট। দুই নম্বর হলো শেপ, শেপের ভিতরে আসলে প্যাটার্ন, আকৃতি ইত্যাদি। তিন নম্বর হলো ইমেজ। আমি যদি একটু ব্রাউজারে যাই, আমার এই যে একটা ডিজাইন মনে করেন আমি এখানে ওপেন করলাম, দেখা যাচ্ছে বোধহয় না? জি। জি জি জি। তো দেখেন এই যে আমাদের সামনে যে ডিজাইনটা আছে, এখানে কিন্তু অনেক ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এই ডিজাইনটাই কোন জিনিসটা আপনাকে টানতেছে, তাই না? দেখেন ডিজাইনের ভিতরে কিন্তু মোস্ট তিনটা জিনিসে আছে, যে তিনটা জিনিসের কথা আমরা বলেছি। এক নম্বরে কি? এক নম্বর হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, হ্যাঁ শেপ হ্যাঁ, আর ইমেজ। শেপ আর ইমেজ, ঠিক আছে, গুড ওয়ান। তো এখানে দেখেন টাইপোগ্রাফি আমরা বলছি এটাকে, এবং একটা হলো শেপ। দেখছেন এখানে একটা শেপ আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ। আর এই জি। যে সামনে যে বার্গারটা দেখা যাচ্ছে, এটা হলো একটা ইমেজ। ইমেজ। তো মোস্ট অফ দ্য টাইম আমরা যে যে ডিজাইনই দেখি না কেন, তিনটা জিনিসই থাকে। আমি যদি এটা আসি, দেখেন এখানেও সেই তিনটা জিনিস। হ্যাঁ, একটু ইফেক্ট আছে, ওটা একটু নর্মাল ছিল, ওটা আপনাদের বিগিনার হিসেবে এটা বোঝা সহজ। এইগুলো আমাদের টাইপোগ্রাফি, সুন্দর করে টাইপোগ্রাফি করা হয়েছে। এইগুলো কি জিনিস, এগুলো আমরা সামনে যে জানবো, এই কোনটা হুক, কোনটা হেডলাইন, কোনটা ইত্যাদি, এগুলো আমরা পরে যে জানবো। ঠিক আছে? তো মেন আমাদের তিনটা জিনিস থাকে, এটা তো বুঝেছি না? জি। জি। একটা হলো শেপ, এই যে শেপ পিছনে ব্যাকগ্রাউন্ডে, তারপর হলো টাইপোগ্রাফি, তারপর একটা ইমেজ। আচ্ছা ঠিক আছে। এই তিনটা জিনিস থাকে হলো আমাদের ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইনের মেইন পার্ট আর কি, যাকে আমরা ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন বলছি। তারপর নিচে একটা ছোট্ট করে কি নোট দেওয়া আছে আমার, যে এই তিনটা জিনিস যখন একসাথে মিলিয়ে কোনো স্পেসিফিক মেসেজ দেয়, সেটাই হলো ডিজাইন। ঠিক আছে? তো আমরা যদি এখানে আসি, দেখাই এই যে তিনটা জিনিস, শেপ, টেক্সট অ্যান্ড ইমেজ, তিনটা জিনিস মিলিয়ে আপনি কি বুঝছেন দেখে? তিনটা জিনিস এটা একটা যে বার্গারের অ্যাড। এটা একটা বার্গারে অ্যাড, বা কেউ আপনাকে বলছে যে এখানে একটা 50% মানে অফ চলছে, আমাদের তুমি আমাদের এখানে আসো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এবং এই জিনিসটা অনেক ডিলিশিয়াস, এইভাবে এটাকে উপস্থাপন করা আছে। এদিকে যদি দেখেন লাইটিংটা এদিক থেকে আসছে, এই দেখেন সসের উপরে একটু গ্লেজ গ্লেজ ভাব। হ্যাঁ, দেখতে একটু মানে জিভে জল চলে আসে এমন একটা অবস্থা। একটু যদি নিচে আসি, আমাদের পপুলার সবাই চিনেন সামুচা, তাই না? তো এটাতে দেখেন সেম কাহিনী। হ্যাঁ, তিনটা জিনিস মিলে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের এখানে 25% অফ চলছে আমাদের আমাদের সামুচায়। তো আপনি এখানে আসেন, এসে আমাদের এটা বাই করেন, একটা মেসেজ কিন্তু দিচ্ছে। এই হলো আমাদের একটা ডিজাইন, যে ডিজাইনে আমরা একটা প্রপার মেসেজ দিচ্ছি, যে এখান থেকে যে নাম্বারটা আছে এই নাম্বার আপনি ফোন করেন, করে এই জিনিসটা আপনি কোয়ালিটিফুল জিনিস আমাদের কাছ থেকে পাচ্ছেন, এটা আপনি বাই করেন, তাই না? এই মেসেজটাই কিন্তু আলটিমেট আমরা দিচ্ছি। তো এই যে একটা পুরো কর্মযোগ্য, এই কর্মযোগ্যের নামই কিন্তু ডিজাইন। হ্যাঁ, এখানে টেক্সট আছে, এখানে হলো ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে শেপ আছে, তাই না? শেপটা অনেক ধরনের হইতে পারে। হ্যাঁ, তো মেইন এই তিনটা জিনিস মিলেই হলো আমাদের ডিজাইন হচ্ছে। তো আমাদের ফার্স্ট স্লাইডের কথা বুঝতে পেরেছি মাসুমা? কি ভাইয়া?
ওকে, আমরা সেকেন্ড স্লাইডে গেলাম। এখানে বলা হচ্ছে যে ডিজাইন কেন এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিজাইন ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি? এখানে আমরা একটু প্রথমে টেক্সটগুলো পড়ে যাই। ডিজাইন ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। কিভাবে? ওয়াই? ডিজাইন ছাড়া পৃথিবী অচল হবে কিভাবে? আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন কেউ? কোনো কিছু সুন্দর লাগবে না, সবকিছু সাদামাটা থাকবে বেশি। না, হয়তো। সাদামাটা হওয়া এটা তো দেখা যায় যে রঙের খেলা। রং যদি পৃথিবী থেকে চলে যায় তখন সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, তাই না? আর ডিজাইন যদি না থাকে তাহলে পৃথিবী অচল হয়ে যাবে এভাবে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। দেখেন, এয়ারপোর্ট বা হসপিটালের দিক নির্দেশনা সাইনবোর্ড যদি না থাকে তাহলে মানুষ বিভ্রান্ত হবে। অর্থাৎ আপনার এখন অ্যারাইভাল টাইম হয়েছে, আপনি কোথায় যাবেন? ও দেখবেন ছোট, ছোট করে দিক নির্দেশনা দেয়া থাকে না? যে এদিকে লেফট সাইডে আপনার লাগেজ, রাইট সাইডে আপনার কি মানে এক্সিট, আপনার অ্যারাইভাল হলো ওইদিকে, বোর্ডিং পাস এইদিকে। এই ধরনের অনেক সুন্দর, সুন্দর। আমি যদি এয়ারপোর্টে না যাই, অনেকে হয়তো এয়ারপোর্টে যেয়ে থাকবেন না। সেক্ষেত্রে আমি যদি আমাদের রাস্তার কথা বলি, রাস্তার পাশে যে সাইনবোর্ড থাকে। সাইন সাইনবোর্ড বলতে পারি অথবা নির্দেশিকা বলতে পারি, ট্রাফিক সিগন্যাল বা ইত্যাদি যেটাই বলেন। তো এই যে এইগুলো থাকে, এইগুলো যদি আপনার না থাকে কোথাও, সামনে মনে করেন একটা ক্রসিং আছে, সামনে মনে করেন একটা স্কুল আছে, তো ওখানে যদি ওই বোর্ডটা না থাকে, আপনি কিন্তু চান্সেস বেশি মানে 80% চান্স আছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার। সামনে একটা মোড় আছে মানে খাড়া মোড় যেটাকে বলে, একেবারে ইনস্ট্যান্ট ইউটার্ন এমন যদি থাকে, অথবা 3-4টা ইন্টারসেকশন যদি একসাথে এসে মিল হয়, ওখানে যদি ট্রাফিক সিগন্যাল না থাকে, ওখানে যদি কোনো একটা সাইনবোর্ড, সতর্কীকরণ সাইনবোর্ড মাইল খানিক আগে না দেয়া থাকে, কোনো যাত্রী বা কোনো ড্রাইভারই কিন্তু ওখানে ব্রেকটা স্লো করবে না, না? তো যে ক্ষেত্রে হবে কি, হ্যাঁ, একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। এই একটা। আরেকটা হলো যে মার্কেটিং, প্যাকেজিং, প্রোডাক্ট এটার এর চেয়ে অন্যরকম দেখাবে। কারণ ডিজাইন হলো কারিশমা। ডিজাইন একটা কারিশমার কথা কেন বলা হয়েছে? সাপোজ আপনি মনে করেন একটা আপনার হাতে যদি কিছু থাকে, মানে আশপাশে কিছু থাকে, যেকোনো একটা প্যাকেট মনে করেন। আমার হাতে এই মুহূর্তে একটা স্পিডের ক্যান আছে, হ্যাঁ? যেটা হলো গ্রিন অ্যাপেল ফ্লেভারের। তো এই স্পিডের ক্যানে যদি গ্রিন অ্যাপেল ফ্লেভারের এই যে ডিজাইনটা এখন না থাকতো, এটা যদি একেবারে সোজা স্টিলের একটা সিলভার কালারের ক্যান দিয়ে রেখে দিত, তাহলে কি তার প্রোডাক্টটা এত সেল হতো? আমাকে কিন্তু এই ক্যানটা কেনার পেছনে আকৃষ্ট করেছে, এখানে সুন্দর একটা গ্রিন অ্যাপেলের ছবি দেওয়া আছে। অ্যাপেলটা যখন ছবি আমি দেখছি তখন আমার আসলে ডিজাইন বুঝতে গেলে একটু সাইকোলজিক্যাল বিষয় বুঝতে হবে। মানুষের ভিতরে দুই রকম মাইন্ড থাকে, একটা হলো কনসিয়াস মাইন্ড, একটা হলো সাবকনসিয়াস মাইন্ড, যেটাকে আমরা বলি চেতন মন এবং অবচেতন মন, তাই না? তো একটা মানুষ অবচেতন মনে যে জিনিসটা গ্রহণ করে, সেই জিনিসটা মানুষের ভিতরে লং টার্ম মেমোরি যেটা থাকে ওখানে যুক্ত হয়। আর চেতন মনে মানুষ ডিসাইড করে যে এই জিনিসটা আমি আমার লং টার্ম মেমোরিতে রাখবো, এই জিনিসটা আমি আমার শর্ট টার্ম মেমোরিতে রাখবো। যে জিনিসটা আমরা শর্ট টার্ম মেমোরিতে রাখি, মানে মোস্ট অফ দ্য টাইম যদি আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, আপনার সামনে পরীক্ষা না মাসুমা, আপনার তো 25 তারিখে পরীক্ষা। পরীক্ষার জন্য যে পড়াটা পড়বেন, আপনি সবসময় চেষ্টা করেন যে ওই পড়াটার জন্য 25 তারিখ পরীক্ষা শেষ, তারপর আমার দরকার নাই। তো দেখবেন কি হবে, 25 তারিখে পরীক্ষাটা শেষ করবেন, 26 তারিখে সকালে দেখবেন যে অর্ধেক ভুলে গেছেন আপনি। না, এটা হলো আপনার অ্যালগোরিদম একটা। তো আমাদের ডিজাইনের মাধ্যমে আমি যে বললাম যে গ্রিন অ্যাপেলটা দেখে আমার আকৃষ্ট হয়েছে, বা মনে করেন যে এই যে গ্রিন অ্যাপেলটা এখানে আছে, হ্যাঁ, এই যে অ্যাপেলটা এখানে আছে, বা মনে করেন যে চিলির একটা সসের বটল, না? তো এই জিনিসটা যে এখানে আছে, তো এটা দেখার পরে আমাকে কিন্তু এই ডিজাইনটাই কিন্তু আমাদের আকৃষ্ট করতেছে। অথবা যদি এই যে চকলেটের র্যাপে আসি, যেটা আপনি আরো বেশি আমার থেকে রিলেট করতে পারবেন, হ্যাঁ? তো এখানে কিন্তু এই যে চকলেটটা আমাকে আকৃষ্ট করতেছে, না টেক্সট, না কালার, কিছু না। চকলেটটা দেখছি, আমার কাছে দেখে আমার জিভে পানি চলে আসছে। আমি দোকানে যাই, সোজাসুজি একটা ডেইরি মিল্ক সিল্ক নিয়ে নিচ্ছি। হ্যাঁ? তো এই যে ডিজাইনটা যদি এখন এখানে না থাকতো, না থেকে যদি শুধু একটা সিলভারের প্যাকেট থাকতো, যেমন আমাদের গ্রাম বাংলায় দেখবেন কিছু খুচরা চানাচুর ব্যবসায়ী আছে। তারা চানাচুর বিক্রি করে, উপরে কোনো লেবেল থাকে না, কিচ্ছু থাকে না। বলে যে হোমমেড। তারপর আমরা কিনি না। কিন্তু শহরের পচা ধসা চানাচুর একটু লেবেল-টেবেল দিয়ে দেয়, ওইগুলো আমরা কিনে ফেলি। কারণ কি? ডিজাইন একটা ট্রাস্ট দেয়। ডিজাইন একটা সাইকোলজিক্যাল ভাবে আমাদের সাথে খেলা করে। ঠিক আছে? তো এই হলো একটা বিষয় যে ডিজাইন যদি না থাকতো তাহলে আমাদের প্যাকেজিং এন্ড মার্কেটিং এই জিনিসটাই থাকতো না। মার্কেটিং না হলে আল্টিমেট আমাদের কি হতো? আমাদের প্রোডাক্ট কম সেল হতো, দুনিয়ার আমাদের জিডিপি কম হয়ে যেত, আমাদের উদ্যোক্তা কম হয়ে যেত, মানুষের কর্মসংস্থান কম হতো, না? মানে জি। টাকা পয়সা কম তো দুনিয়া সবকিছুই কম। মানে সোজা কথা যেটা। তাহলে বোঝা গেল ডিজাইন কেন এত ইম্পর্টেন্ট? ৪ নম্বর যদি আমরা বলি হ্যাঁ, ইউজার ইন্টারফেস বা ইউআই, আল্টিমেট কথা যেটা ইউআই, ইউজার ইন্টারফেস। আমরা এখন মনে করেন যে একটা ইউআই এর কথা বলছে। যেমন মনে করেন আমি এখন আছি পিন্টারেস্টে। পিন্টারেস্ট একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম একটু নোট রাখবেন মাসুমা। আপনি একটু নোট রাখবেন এই এটা ওয়েবসাইটের নাম। ইউজ করি।
আচ্ছা করেন, মাশাআল্লাহ, তাহলে ভালো। আরো কিছু ওয়েবসাইট আছে, ড্রিবলিন, তারপরে হলো বিহান্স, তারপরে পিকজাবে, এই যে পিকজাবে আছে, পিক্সেলস আছে, তারপরে প্রিপিক আছে। হ্যাঁ, এই ধরনের কিছু ওয়েবসাইটের লিস্ট রাখবেন। এগুলো আপনার আহ, ইয়াতে কাজে লাগবে, আপনার যখন আমরা অ্যাসাইনমেন্ট দিব ওই সময় কাজে লাগবে। ঠিক আছে? তো মনে করেন এই ওয়েবসাইটে ঢোকার পরে আমার ইন্টারফেসটা কেমন হবে, দেখাবে কেমন, যেটা সঞ্জিদা আপু এর আগে অলরেডি এক ক্লাসে বলে ফেলেছে না, দেখতে কেমন হবে, এখানে ছবি থাকবে, এখানে অর্ডার নাও থাকবে বা বাটন থাকবে, বা মনে করেন যে ফেসবুকে ঢোকার পরেই বলেন, বা এই যে একটা ওয়েবসাইট এখানে ঢোকার পরেই বলেন কেমন হবে, এই জিনিসটার নামই কিন্তু আপনার, বা আমি ইউজার ইন্টারফেস। ওই দিন স্যার বললো, আশরাফ স্যার বলেছিল যে বিকাশ হলো সব থেকে ইউএক্স এর জন্য ভালো এক্সাম্পল। তো আমি যদি বিকাশে ঢুকি, বিকাশের ওয়েবসাইটে, এখানে ঢোকার পরে এখানে যে সুন্দর সুন্দর আপনার অপশনগুলো আসতেছে, দেখে আমাদেরকে টার্গেট করতেছে না, টানতেছে না? এখানে এখানে একজন মডেল আছে, এই পাশে একটা মানি ব্যাগ আছে, এদিকেও একটা অ্যাড মানি, তারপরে কিছু অফার ইত্যাদি। তো আমি যে প্রথমে যে কথা বল, ডিজাইন কার নাম দেখেন, এখানে একটা ইমেজ আছে, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাও ইমেজ, কিছু শেপ আছে, এইগুলো অবশ্যই ইমেজ থেকে শেপ বানানো। হ্যাঁ, এটাও শেপ, আর টেক্সট আছে, টাইপোগ্রাফি, এই লোগো, এগুলো, এই হলো আপনার ডিজাইন, ওভারঅল ডিজাইন। এখন ইউআইটা কেমন হয়েছে, যে এই জিনিসটা কোথায় কি থাকবে, ক্যাম্পেইন আমি ক্লিক করলে কি আসবে, সার্ভিসে ক্লিক করে এখানে মাউস ওভার রাখার সাথে সাথে আমার অনেকগুলো সাব মেনু বার খুলে গেছে, এখানে সেন্ড মানি আছে ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান। আবার প্রত্যেকটা যখন মাউস ওভার রাখতেছি তখন আলাদা একটা অ্যানিমেশনের মতো একটা শেপ আসতে দেখতেছেন। এটাও কিন্তু স্মুথনেস বা আমাদের অডিয়েন্স যারা থাকে তাদেরকে টানবে, তাদেরকে বুঝতে সহযোগিতা করবে তারা মাউসটা কোথায় রেখেছে। ঠিক আছে? এরপরে একটু হেল্প ডেস্কে যাই, এই দেখেন অনেক কিছু সিস্টেম আছে, এটা হলো আমাদের ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস যদি না থাকতো তাহলে আজকে কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েডে আসার দরকার ছিল না। মানুষ স্যামসাং অনেক পছন্দ করে, অনেকে আইফোন অ্যাপল পছন্দ করে। স্যামসাং মানুষ মোস্ট অফ দা পিপল, ক্যামেরার জন্য পছন্দ করে। নো 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 নো, ক্যামেরা একটা আছে, যারা স্যামসাং লাভার, যারা স্যামসাং ইউজ করে, তারা স্যামসাং এর ফ্ল্যাগশিপ গুলো কেন ইউজ করে জানেন? না। মানে অল অ্যাবাউট, মানে ওদের যে ওয়ান ইউআই এর যে আপনার কি বলে ইউজার ইন্টারফেস, এটা মানে স্মুথ, অনেক স্মুথ এবং অনেক আপগ্রেডেড। ওয়ান ইউআই এর যে ইউআই, ওদের যে অ্যাপ ডিজাইন গুলা বা যে স্মুথনেস, ইউএক্স এর যে স্মুথনেসটা, এটা মানুষকে অনেক আগ্রহী করে। সবাই তো আর ক্যামেরার ফ্যান না, তাই না? অবভিয়াসলি, কিন্তু মানুষ তো ফ্ল্যাগশিপ সবাই ব্যবহার করতেছে, অধিকাংশ যারা একটু মোবাইল টোবাইল ব্যবহার করে। তো এই হলো আপনার ইউএক্স। তো এখানে যদি আপনার ইউআই এর ওই যে ফিচার গুলো নাই থাকতো তাহলে আমাদের বাটন থেকে মুভ করার কোনো দরকার ছিল না। এবার মুভ করলাম ঠিক আছে, কিন্তু তাহলে বাজারে এত ভ্যারাইটি কেন, মোবাইলের এত ভ্যারাইটি আসারও দরকার ছিল না। এক একটা কোম্পানির সাথে এক এক ধরনের ইউআই থাকে, তাদের একটা ফিচার থাকে, কোনোটা গেমিং কে টার্গেট করে বানানো হয়, তাদের ফিচার একরকম হয়। ফোনের যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায় তাদের ইউআইটা অন্যরকম হয়, তাদের ক্যামেরার ফাংশনের মধ্যে ইউআইটা অনেক সুন্দর হয়, ইউজার এক্সপিরিয়েন্সটা আরো সুন্দর হয়। যাই হোক, তো এটাই হলো মোস্ট, আমি যেটা বুঝাতে চাইলাম যে ডিজাইনটা কেন এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি ডিজাইন না থাকে তবে আমাদের লাইফে কনফিউশন ভরে যাবে, এটা হলো আমাদের মূল একটা কি নোট বললাম। কি কি কেমন কনফিউশন তো বুঝতে পারছেন না? আপনি যদি হুম। ডিজাইন না থাকে, আপনি বাসের টিকিট কাটবেন, আপনি বুঝবেন না আপনার সিট কোথায়। আপনি না, বুঝবো না। হোটেলে যাবেন, মেনু বারে দেখবেন যে শুধু দাম লেখা আছে, প্রোডাক্ট নাই। আপনি তো দেখা যাচ্ছে এখানে সুশি লেখা আছে, এখন সুশি তো আপনি কোনোদিন দেখেন নাই। আর সুশি ঠিক আছে, সুশি হলো, এখন সুশির প্রকার কোনটা, কোন প্রকারের সুশি? অনেক সময় দেখা যায় আমরা নাম পড়তে পারি না। মোস্ট অফ দ্য টাইম আমি যখন ছোট ছিলাম যেটা হতো, রেস্টুরেন্টে গেলে আমি তো নাম পড়তে পারতাম না। তো কি হতো, ওই যে খাবারের আইটেম দেখে দেখে চুজ করতাম, যে এটা দেখতে একটু সুন্দর লাগে, এটা অর্ডার দিই। এই জুসটা দেখতে, স্মুদিটা দেখতে অনেক সুন্দর লাগতো, তো এটা অর্ডার দিই। এইভাবে হতো, যেটাকে আমরা বলি যে ছোটদের ভিজুয়াল লার্নিং, ভিজুয়াল লার্নের যে বিষয়টা ওটাই থাকতো না ডিজাইন না থাকলে। হ্যাঁ, তো এটা গেল আমাদের দ্বিতীয় স্লাইড। আমরা বুঝতে পেরেছি অবশ্যই যে কেন এত ইম্পর্টেন্ট। এরপরে আসে যে ব্যাড ডিজাইনের পরিণাম, ব্যাড ডিজাইন অর্থাৎ খারাপ ডিজাইন, যেখানে যে ডিজাইনটাই আমাদের এই যে তিনটা জিনিস থাকছে না, অথবা থাকলেও সেটা কোনো মেসেজ দিচ্ছে না, মানে প্রপার মেসেজ দিচ্ছে না, সেখানে কি হতে পারে আপনারা জানবেন হয়তো। যে এখানে প্রথমে যেটা বলছে যে ডিজাইন এটি একটা রেসপন্সিবিলিটি, যে ডিজাইন করবেন তাকে অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে। তাকে যে গোলটা অ্যাচিভ করার দরকার, সেই গোলটা অ্যাচিভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, যাকে আমরা একটু যদি বলতে পারি যে জি যা লাগাকে উর্দুতে বলে আর কি, যে জান প্রাণ লাগিয়ে চেষ্টা করতে হবে।
তো একটা ভুল ডিজাইন শুধু একটা যে সাজানো কোনো একটা আঁকিবুকি করলাম এর নাম কিন্তু ডিজাইন না। হ্যাঁ, এই আঁকিবুকি করে যদি ভুল হয় এতেও কিন্তু প্রাণহানি হতে পারে। যেমনটা এখানে একটা দেয়া আছে এক্সাম্পল, যে পাকিস্তানে যে পিআইএ ফ্লাইট 268 একটা ফ্লাইট ছিল। এই ফ্লাইটটা ক্র্যাশ করে মেবি 2012-13 দিকে। আপনারা জানেন কিনা জানি না, ফ্লাইট যারা ক্যাপ্টেন হন তাদের কাছে একটা ফ্লাইট কার্ড থাকে। ফ্লাইট কার্ডের ভিতরে এখন তো ভিজুয়াল হয়েছে, যে একটা ম্যাপ থাকে, ভিজুয়াল ম্যাপ, যেগুলো ম্যাপে তারা স্ক্রিনে দেখে। এর বাইরেও কোনো কারণে যদি মনে করেন কোনো ফেল হয়ে গেল আমাদের, মানে ইঞ্জিন, আমাদের ব্যাটারি লস হয়ে গেল বা মনিটর ফেল হলো, তো সেই ক্ষেত্রে সাধারণত হয় না, তো সেই ক্ষেত্রে যেন বিকল্প একটা ব্যবস্থা থাকে, সেজন্য তাদের কাছে একটা কার্ড থাকে। কার্ডের ভিতরে ম্যাপ আঁকানো থাকে হাত দিয়ে বা ইলাস্ট্রেশন করে, বিভিন্ন পয়েন্ট যেটা ওদের মনিটরে দেখায় ওইটাই আঁকানো থাকে। তো পাকিস্তানের এই ফ্লাইটের ক্ষেত্রে কি হয়েছিল, এরা যাচ্ছিল নেপালে, মেবি নেপাল বা শ্রীলঙ্কায়। তো পাকিস্তান বের হওয়ার আগে বেলুচিস্তান নামে একটা ওদের অঞ্চল আছে, বেলুচিস্তান, যেটা হলো চায়নার দিক থেকে বের হয়। তো বেলুচিস্তানে অনেক বড় বড় পাহাড় আছে। তো যিনি ওই কার্ডটা মেক করেছিলেন, যে বানিয়েছিলেন, ওখানে তাদের একটা সিগন্যাল পয়েন্ট ছিল, ডেঞ্জার পয়েন্ট সিগন্যাল। ওই ডেঞ্জার পয়েন্ট সিগন্যালটা 50 মিটার এদিক ওদিক হয়েছিল, অর্থাৎ 50 মিটার আগে দেওয়ার কথা ছিল। সেই ডেঞ্জার চিহ্নটা বসে আছে ওই কার্ডটা অনুযায়ী, ফিজিক্যাল কার্ডটা অনুযায়ী, হার্ড কার্ড অনুযায়ী 50 মিটার পরে। এর ফলে কি হয়েছে, পাহাড়টা সরাসরি পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে ইনস্ট্যান্ট 45 জন নাগরিক সহ, মানে প্যাসেঞ্জার সহ ওখানেই, মানে স্পট ডেট। বুঝছেন? তো এটা তো বললাম একটা টপ। আপনি যদি ছোটখাটো জিনিসও ভুল করেন, মনে করেন আপনার কোন একটা, স্বাভাবিকভাবে যদি বলি, আপনি একটা ডিজাইন করতেছেন যেখানে আপনার 50% বা দেখা যাচ্ছে 51% আপনার ডিসকাউন্ট দেওয়ার কথা, ওখানে যদি সংখ্যাটা যদি উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু খেলা পুরাই ঘুরে যাবে না? আগে সরকার, পরে হয়ে গেলে হয়তো কোম্পানি লসে চলে যাবে, অথবা কোম্পানি, মানে কাস্টমার লসে চলে যাবে। তো এই হলো বিষয়। আরেকটা হলো যে লিসন, এখান থেকে আমার শিক্ষা কি, যে ক্লিয়ার ডিজাইন যদি ক্লিয়ার না হয় তাহলে সেটা দেখতেও খুব খারাপ লাগে এবং বিপজ্জনকও হতে পারে অবশ্যই, তাই না? ডিসকাস্টিং আমরা যদি দেখানোর ট্রাই করি, আমরা যেটা বলছিলাম যে একজন ডিজাইনার কিন্তু একজন জাদুঘর হয়, জানেন কিভাবে? আমি যেটা একটু বলি, যে একজন ডিজাইনার হিসেবে তোমাকে মানুষের মস্তিষ্ক বুঝতে হবে আসলে। যেটা বলছিলাম, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান আসলে দুনিয়াতে কোনো কিছুই ম্যাজিক বলে কিছু নাই, এটা হয়তো জানেন। ম্যাজিক যে করে সে ট্রিকটা সাধারণ মানুষের তুলনায় 2 গুণ আগে ভাবে। অর্থাৎ আপনি যেটাকে এনজয় করতেছেন সে ওটাকে চাল হিসেবে দিচ্ছে। যেমন কার্ড ট্রিক কেউ যদি জানেন, কার্ডে যখন আমরা ট্রিক করে বা টুইক করে, তখন সে কিন্তু ওই যে তার যে টুইক, আপনি মনে করছেন সে হেরে যাচ্ছে বা সেই রিয়েল কিছু দেখাচ্ছে, কিন্তু সে ওই সময় প্ল্যানিং করতেছে যে নেক্সট আপনার চালটা কি হবে, তাই না? তো আমাদের বিষয়টাও, আমাদের ডিজাইনাররাও আমাদের কেমন হইতে হবে, আমাদের মেন্টালিটি, যে আমি এই জিনিসটা এখন বানাচ্ছি, এই ডিজাইনটা আমি এখন বানাচ্ছি এইভাবে, যে এর কারণে মানুষটা অর্থাৎ আমি যেটাকে বলতে চাচ্ছিলাম, টপিক থেকে সরে যাচ্ছে। একজন জাদুঘর সে কিন্তু মানুষকে ওই জিনিসটাই দেখাতে চায় যেটা মানুষ দেখতে চায়। এটার কারণ কি? কারণ জাদুঘর তার যে চালটা, সে চালটা হয় আগামী নেক্সট যে চালটা হবে তার একটা মোকদ্দমা, বা বলা যায় যে ভূমিকা। হ্যাঁ, আপনি মনে করছেন যে একজন মানুষকে এখানে শোয়ায় দিল, শোয়ে আস্তে করে ঢেকে দিল, হ্যাঁ, ঢেকে দিয়ে টান দিয়ে দিল, মানুষটা মাঝখান থেকে ভাগ হয়ে গেল, ও অনেক এনজয় করতেছেন আপনি, কিন্তু না, সে এখানে একটা ভেলকি দিয়েছে। সে যখন প্রথম ওই যে আপনার দুইটা গাড়ি মতো নিয়ে আসছে, একটা টেবিল নিয়ে আসছে, সেই ওর ভিতরে অলরেডি একজন ছিল, এটা আপনি জানেন না। হ্যাঁ, তারপরে সে যখন স্প্লিট করছে তখন, মানে একজন পূর্ণ মানুষের অর্ধেক এদিকে ডানে চলে গেছে, বামে আরেকজন চলে গেছে, মানে তার আধা অর্ধেক উপরে আধা অর্ধেক নিচে, মানে আরেকজন মানুষ এইভাবে চলে গেছে, তো বুঝাইতে পারতেছে হয়তো। হ্যাঁ, তো এটা হলো আপনার, যেটা বললাম যে একজন, এই কারণে একজন জাদুঘর সে যেটাই দেখাতে চাই আমরা সেটাই দেখি, বা আমরা যেটাকে বলি নজরের ভেলকি। তো আমি যে ডিজাইনটা দেখাতে চাই মানুষ ওই ডিজাইনটা কেন দেখে না, বা আমি যে জিনিসটা মানুষকে বোঝাতে চাই মানুষ ওই জিনিসটা কেন বোঝে না? হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে এই মানুষকে এখানে ডিসকাউন্ট দেখাবো, কিন্তু মানুষ তো ওখানে ডিসকাউন্ট দেখে না। কারণ কি এটার কারণ হলো ওইটাই, যে আমি প্রি প্ল্যান প্রি প্ল্যান জিনিসটা এক্সিকিউট করতে পারি না। যেমন মনে করেন, এখানে আপনার সর্বপ্রথম চোখে আসতেছে কোনটা? ডেটস না, খেজুরগুলা আগে আসতেছে। এরপরে চোখ যাচ্ছে, যদি এদিকে তাকাই তাহলে এখানে নাম আছে সুক্কারি, তারপরে সেদিকে ব্র্যান্ড, তারপরে কেউ যদি এটা দেখে ইন্টারেস্টেড হয় নিচে এই যে ফোন টোন দিবে ইত্যাদি। তো সে এখানে দেখাইতে যাচ্ছে আমাদের খেজুরের কোয়ালিটিটা, আমাদের খেজুরের কোয়ালিটিটা কেমন। এই জন্য সে কি করেছে, সে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার মারছে না। এখন যদি ব্লার যদি না করতো তাহলে আমাদের এই যে পিছনের দৃশ্যগুলো অনেক কিছু দেখতাম, খেজুর গাছ দেখতাম, ইত্যাদি ইত্যাদি দেখতাম। তো ব্লার হওয়ার কারণে আমাদের চোখ বা আমাদের মেধা স্বাভাবিকভাবে এটা বুঝতেছে যে আমাদের এদিকে দেখা দেখা যাবে না, আমাদের এটাই দেখতে হবে। তারপরে
আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, যেমন যে এখানে একটা প্যাকেজিং আছে, বা এই যে একটা চিলির মরিচ গুঁড়া, তাই না? এই মরিচ গুঁড়ার এই যে ম্যানিপুলেশনটা দেখেন, এখানে অনেক কিছু আছে। এই উপর দিয়ে প্লেন আছে, এখানে পাখি আছে, এখানে সূর্যের আলো আসতেছে, এখানে এই যে চিড়িগুলো দাঁড়িয়ে আছে না, তার মাঝখানেও একটা কৌটা দাঁড়িয়ে আছে। আমাদেরকে আমরা এটাই কেন দেখতেছি? আমরা দেখতেছি দেখতেছি ভালো কথা, একটা কৌটা দেখলাম, কিন্তু এখানে এই যে নামটার দিকে, এই যে ব্র্যান্ডিংটার দিকে আমার চোখ কেন যাচ্ছে? এত সাদার ভিতরে এই যে গ্রিনারি একটা লোগো বানানো হয়েছে, এখানেই আমার চোখটা কেন যাচ্ছে? কারণ সে চাচ্ছে আমি ওই জিনিসটা দেখি। সে আমার মানে সে আমাকে ওইভাবে ট্রিক করতেছে যে আমার ব্রেন এটা বুঝতে বাধ্য যে তোমাকে এখন এখানে তাকানো লাগবে, তোমার ফোকাসটা এখন এখানে যাবে। আপনি একটু দেখেন, আপনি যদি শুধুমাত্র বোতলের দিকে তাকান, আপনার চোখটা এখানেই পড়বে, এরপরে আসবে নিচে। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হলো কন্ট্রাস্ট, বা আমরা কি বলি কনফ্লিক্ট কালার, একটা একটা বিপরীত। তো এই আমাদের চোখ কিন্তু ওই বিপরীতটা সহ্য করতে পারে কম। এর এর গ্রিনটা হলো একটু রিলেভেন্ট, চোখের সাথে একটু যায়। হ্যাঁ, তো এটা এদিকে তাকাতে আমাদের আরাম লাগছে না এই এই দুইটার ভিতরে। তো এটাই হলো আপনার যেটা আমরা বলছিলাম আর কি এতক্ষণ, যে আই মুভমেন্টের ভিতরে মানুষের আর কি মস্তিষ্ক এইভাবে বুঝতে হয়। তো আই মুভমেন্টের ভিতরে যে ভিউয়ার যেন কনফিউজ না হয়, মেসেজটা যেন দ্রুত বুঝতে পারে, এবং চোখটা যেন আমাদের মেন যে মেসেজ ওই মেসেজেই পড়ে। হ্যাঁ, ওইটা আর কি দেখতে হয় আর কি। তো আমার যে ভিউয়ার যারা আছে, যে এখানে যদি আমি এটা দেখি দেখাই, আমাদের যে ভিউয়ার, আমরা তাকে দেখাতে যাচ্ছে যে ঘি। হ্যাঁ, কিন্তু এই যে অনেক কিছু আছে দেখেন, এখানে গরু আছে, এখানে ঘিও একটু দিয়ে রাখছে। হ্যাঁ, এখানে সুইজারল্যান্ডের মতো সুন্দর একটা পাহাড় এলাকা আছে, কিন্তু আমি যদি একটু ব্রেক ডাউন করি, এই যে পুরা আহ, কি বলে এটাকে, ডিজাইনটার আমি যদি একটু ব্রেক ডাউন করি, আমাদের চোখ সর্বপ্রথম এই এলিমেন্টটার পরে আসবে। এই এলিমেন্টটার পরে আসার পরে এদিক থেকে কিন্তু এর ভিতরেও এই যে তিনটা এলিমেন্ট আছে এখানে, তিনটা এলিমেন্টের ভিতরে সর্বপ্রথম কোথায় আসতেছে? কারোর আসবে এখানে, যারা একটু ডিজাইন মাইন্ডেড তাদের আসবে এখানে, আর যারা প্রথম বিগিনার তাদের এদিকে আসবে, যে এই জিনিসটার উপরে, তাই না? এখন মনে করেন এই সাবজেক্টের উপরে আপনার যে ডিজাইনটা করেছে তার, আমার যতটুকু ধারণা তার ম্যান্ডেট ছিল এটাই, যে আমার তিনটা জিনিসই দেখাতে হবে। আমার আমার ট্যাগলাইনটাও দেখাতে হবে, আমার প্রোডাক্টটাও দেখাতে হবে, এবং প্রোডাক্টের অথেন্টিকিটি বোঝানোর জন্য এখানে একটু ঘি আমাকে দেওয়া লাগবে, যে না এই জিনিসটা ভালো, অনেকটা প্রিমিয়াম, যে প্রিমিয়াম ঘি এখানে লিখে দিছে, তাই না? এই জিনিসটাও চোখে আসতেছে, কিন্তু এর পাশে যে গরু আছে, সুইজারল্যান্ডের মতো সুন্দর একটা ফিল্ড আছে, দেখা যাচ্ছে না। তো আমাদের চোখটা প্রথমে এখানে আসতেছে, এখান থেকে সরাসরি যাচ্ছে এখানে, দেখছেন? এখানে এখানে একটা লোগো আছে এই ব্র্যান্ডের, এদিকে যাচ্ছে। এরপরে এখন কি যেন বলছিলাম, ও এরপরে যে যদি কেউ একটু ভালো করে দেখতে চায়, তখন তো নজর যাবে যে এখানে গরু আছে, এখানে গরু আছে, এখানে মানুষ আছে, ইত্যাদি ইত্যাদি এসব জায়গায়। তাহলে বুঝাতে পেরেছি? তারপরে দেখেন আরো অনেক এক্সাম্পল আছে এদিকে। তো এটাই হলো মানে ম্যাজিক, বা এটাই হলো ট্রিক, যে ডিজাইনার যেটা মানুষকে দেখাতে চাচ্ছে সে ওইটাই দেখবে, তার বাইরে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি একজনকে ঘি দেখাবো, সে কেন বাইরের গরু দেখবে আর কেন পিছনে সুইজারল্যান্ডের মাঠ দেখবে? সেই ডিজাইনটা দেখে কেন এটা ভাববে যে পিছনের এই যে সুন্দর সুইজারল্যান্ডের মতো একটা সুন্দর মাঠ আছে, আমি যদি সুইজারল্যান্ডে যেতে পারতাম, মানে somehow আমি বলতেছি আর কি, তার ব্যাকগ্রাউন্ড দেখে কেন মনে হবে যে আমি সুইজারল্যান্ডে যাব? তার ব্যাকগ্রাউন্ড দেখার আগে প্রোডাক্ট দেখে মনে হতে হবে আমাকে ঘি কিনবো, তারপরে সুইজারল্যান্ডে যাব। বা দেখা যাচ্ছে গরুগুলা দেখে অথেন্টিক বা যেটাই হোক, মানে আমার ডিজাইনটা দেখে আমি এটাই মেসেজ দিতে চাচ্ছি, আমার ঘিটা প্রিমিয়াম, আমার ঘিটা মানে পিওর, 100%, মানে 100% অথেন্টিক। আমার এই মেসেজটা এখানে আসতেছে, ভাইবটা আসতেছে। আপনি দেখেন যতগুলো ডিজাইন দেখবেন, এখানে দেখেন যে কিষানের একটা ব্র্যান্ড আর কি, ইন্ডিয়ান ব্র্যান্ড কিষান, ওদের প্রোডাক্ট গুলো যদি আপনি দেখেন, এদিকে টমেটো মমেটো অনেক কিছু আছে। এই এই ডিজাইনটা কিন্তু একটু ডিস্ট্রাক্টেড, মানে একটু ডিস্ট্রাক্ট করে আপনি যদি চেষ্টা করেন তাকানোর। প্রথমেই আমি একটু ব্রেকডাউন করি, প্রথমে যদি তাকাতে চান আপনার এদিকেও নজর যাইতে পারে, এদিকেও নজর যাইতে পারে, আবার এদিকেও আসতে পারে। এটা একটু ডিস্ট্রাক্ট করে সবাইকে। তার মাঝখানেও দেখেন এদিক দিয়ে এই জিনিসটা পরে আমাদের নজর যায়, যে একজন প্রথম এখান দিয়ে আমাদের নজরটা আসে আর কি। প্রথম যখন লুক দিচ্ছি, দেখতেছি, দেখার সাথে সাথে এখানে পড়তেছে আমার চেহারা, আমার নজর, তারপর আশপাশে আশপাশে আশপাশে, এই যে উপরে উঠতেছে, পিছনে সূর্য আছে, অনেক কিছুর দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে? তো এটাই বললাম, এটা হলো আমাদের আই মুভমেন্ট। আরেকটা বলা হয়, আরেকটা থিওরি আছে, এটা জেড থিওরি। হুম, জেড থিওরির কথা যদি বলি,
ওরকম ডিজাইনটা একটু দেখি পাই কিনা। জেড থিওরিতে বলা হয় বা জি থিওরি, এই যে একটা পেয়েছি বোধহয়। জি থিওরিটা কি? যে সরি, আরেকটা থিওরি হলো জি থিওরিতে বলা হয় আমাদের মানুষের মাসল মেমোরি বা আই মেমোরিটা কাজ করে এইভাবে যে প্রথমে ডান থেকে বামে, বাম থেকে এই কর্নারে, এই কর্নার থেকে এই কর্নারে, এইভাবে কাজ করে। অনেক সময় উল্টাও কাজ করে, অনেক সময় উল্টাও কাজ করে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এইভাবেই কাজ করে। তো আমাদের দেখেন কি করছে, ডান থেকে বামের জন্য এখানে কিন্তু ডিসকাউন্ট আগেই লাগাই দিছে, ডান থেকে বামে। হ্যাঁ, সরি, ডান থেকে বামের জন্য এখানে ডিসকাউন্ট আগে দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা যখন বামে আসছি, এখানে আমাদের ব্র্যান্ডিংটা হয়েছে, আমরা কি মেসেজ দিতে যাচ্ছি। এরপরে যখন নিচে চলে আসতেছি, আসার পরে এখানে আমাদের মেইন ফোকাস খাবার, এবং কম গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেখানে এখানে যে ডেলিভারি ফি, আমাদের আমাদের ডেলিভারি ফ্রি অ্যাভেলেবল, এখনো ডেলিভারি অ্যাভেলেবল, এই জিনিসটা এখানে। তো এই একটা থিওরি যে আমরা কিভাবে মানুষের চোখ কিভাবে দেখে অভ্যস্ত, যদি সে রাইট হ্যান্ডের হয়ে থাকে। আহ, যেমন আপনি যদি একটু লক্ষ্য করে থাকবেন হয়তো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আপনি যদি লক্ষ্য করবেন যে আমি ভিডিও দেখেন না, অনেক ভিডিও, কেউ যদি ওখানে তারাক্কি বা দেখা যায় যে উন্নতি করতে থাকে, বা কোনো সময় যদি ইকোনমির গ্রাফ দেখে থাকেন, শেয়ার মার্কেটে গ্রাফে দেখবেন যখন কোনো কিছু উন্নতি করে, কোনো কিছু যখন উন্নতি করে বা উপরে উঠতে থাকে, তখন সেটা এইভাবে উঠতে থাকে, ডান থেকে বাম থেকে ডানে উঠতে থাকে না, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ। আর যখন কোনো ডাউনফল হয়, তখন বাম থেকে ডানে নামতে থাকে এইভাবে, এই যে এইভাবে বাম থেকে ডানে নামতে থাকে। তো এই জিনিসটা কেন? এই জিনিসটা আমাদের মানে মাসল মেমোরি এইভাবেই বিল্ড করা, যে যারা রাইট হ্যান্ডেড তাদের মেমোরি এইভাবে বিল্ড করা, মানে যারা বাংলা ইংরেজি ইত্যাদি লেখে, তো তাদের সবকিছু ডান থেকে শুরু হয়, তো তাদের ভালোটাও বাম থেকে শুরু হয়, তো তাদের ভালোটাও বাম থেকে শুরু হয়। এমন একটা মেমোরি আমাদের ভিতরে কাজ করে। আর যখন উল্টা আসে, তখন গ্রাউন্ড ফল হয়, তখন সেটা ডান থেকে বামে নামে। কিন্তু যারা আরব বা অ্যারাবিক, উর্দু ইত্যাদি নিয়ে পড়াশোনা করে, তাদের তো সবকিছু হয়ই হলো বাম থেকে, তাই না? সরি, ডান থেকে। তো তাদের ওই যে ডাউনফলটা, গ্রেটফুলটা আসে হলো ডান থেকে আর কি। তাদের যদি আপনি ইয়া দেখেন, শেয়ার চার্ট ইত্যাদি দেখেন, তো দেখবেন ওটা ডান থেকেই অনেক অনেক জায়গায় থাকে। বাদ বাকি সব জায়গায় তো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেনটেন করে, সেক্ষেত্রে দেখা যায় যে ওই ডান থেকে বামেই ওইদিকে হয়। তো ভিডিও এডিটিং এর পরিভাষায় বলা হয় যে কোনো কিছু যদি ডাউনফল দেখাতে হয়, তাহলে সেটা বাম থেকে আসতে হয়। আর যদি কোনো গ্রেটফুল বা উন্নতি করতেছে এমন দেখাতে হয়, তাহলে সেটা বাম থেকে আসতে হয়, অন্যথায় ডান থেকে। একটা কথা বলা হয়। তো আমাদের এই মাসল মেমোরিটাও অমনি কাজ করে। যেমন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হয়তো, এখানে তারা দেখেন, এখানে লোগোটা এখানে ব্যবহার করছে। সরি, সরি, এই যে এখানে যদি দেখায়, এখানে লোগোটা তারা এই যে এখানে ব্যবহার করছে লোগো। তারপরে কি করছে, এখানে এসে ডিসকাউন্ট, দেখছেন প্লেসমেন্টটা দেখেন, ডিসকাউন্ট এন্ড ফাইনালি যে এখান থেকে এখানে আসছে তাদের প্রোডাক্ট, এন্ড এখানে আসে তাদের ইনফরমেশন, তাই না? এই যে জেড শেপের মতো আসছে না অনেকটা, কিন্তু এর ভিতরেও সর্বপ্রথম আমাদের চোখ যেখানে যাবে সেটা হলো এই যে আমাদের প্রোডাক্ট। আমি একটু কেটে দিই, আবার একটু দেখাই। এই যে আমাদের এই যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট, আমরা যে আমাদের প্রথমে বললাম যে মাসল মেমোরি, সর্বপ্রথম আমাদের চোখ যাবে আমাদের প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের উপর থেকে কোথায় যাবে, এই যে ডানে আমাদের ডিসকাউন্ট, ডিসকাউন্টের উপরে পাস্তা। হ্যাঁ, আমাদের এটা ওইভাবেই অ্যালাইন করা। এছাড়াও অনেক সময় আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করে আমাদের যারা ইয়া থাকে, কি বলে এটাকে, অডিয়েন্স থাকে, তাদেরকে আমরা ডিস্ট্রাক্ট মানে ইয়া করি, আকর্ষিত করি, মানে আকর্ষণ করি। যেমন এই যে আমাদের সামনে একটা ডিজাইন আসছে, এখানে যদি আমরা দেখি, এখানে অন সেল, এখানে আমাদের এই ইমেজটাই হলো সব থেকে মুখ্য উদ্দেশ্য। এই যে এই ইমেজ, এবং এই ইমেজ আমরা যেন আরো ভালোভাবে রিলেট করতে পারি, এই কারণে এখানে একটা অ্যারো ব্যবহার করা হয়েছে, এখানেও একটা অ্যারো ব্যবহার করা হয়েছে, যদিও দুইটা দরকার ছিল না। অনেক সময় দেখবেন এই অ্যারোটা দিয়ে ডিসকাউন্ট লেখা থাকে, এরকম একটা অ্যারো দেওয়া থাকলো হয়তো অন সেল। তখন আমরা কি করব, আমাদের এই অ্যারোর দিকে যত ধরনের দিক নির্দেশনামূলক জিনিস থাকে, যেমন মনে করেন আমরা যখন রাস্তায় চলি, সর্বপ্রথম চোখ কিন্তু আমাদের ওই যে সাইডে সাইনবোর্ড থাকে, যেটা সামনে মোড় আছে, সামনে স্কুল আছে, মসজিদ আছে, ওইদিকে কেন যায়? কারণ যে কোনো অ্যারো বা কমান্ড, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সবসময় কমান্ড ফলো করে। হ্যাঁ, যে কোনো কমান্ড দেওয়া হচ্ছে কিনা, বা অবচেতন মন দেখবেন যে কারণে আপনি খেয়াল করেন না, তারপর ধাপ করে সরে গেছেন, তারপর দেখবেন পাশ দিয়ে কিছু পড়ে গেল, হয় না এমন অবচেতন মনে, যে আমি যে সরে গেছি কিভাবে সরলাম আমি নিজেও জানি না, আমার ব্রেন মানে ওইভাবে কাজ করে ফেলছে আর কি। হ্যাঁ,
তো ওইভাবে যেখানে যদি কোনো অ্যারো দেখানো হয় সেই অ্যারোটা আমাদের কাস্টমার বা ক্লায়েন্টকে ওইভাবে অ্যাট্রাক্ট করে। তো এই হলো একটা বিষয়। আমি একটু আমার স্লাইডে যাই। উইন্ডোজ থেকে সরি, এখান থেকে স্লাইডটা চলে গেছিল। আচ্ছা, আসছে এবার। সরি। হ্যাঁ, আসছে। দেখা যায় তো এখন, না? হ্যাঁ, দেখা যায়। তো যেটা বলছিলাম যে আমাদের আই মুভমেন্ট কিভাবে হবে, এটা একটা চোখে আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি সেটাই যেন মানুষ দেখে, ওটা ইয়া করতে হবে আই মুভমেন্টের ভিতরে। আরেকটা হলো যে সিলেক্টিভ অ্যাটেন্ডেন্স অ্যাটেনশন। সেটা হলো যে আমাদের ব্রেন শুধু দরকারি জিনিস ফিল্টার করে। হ্যাঁ, আমাদের ব্রেন ওইটাই দেখে যেটা আমাদের দরকার, আর যেটা ইনস্ট্যান্টলি দরকার না সেটা ওইদিকে নজর কাড়ে না। যেমন এই যে আপনাদের যে ঘিয়ের অ্যাডটা দেখালাম, ঘিয়ের অ্যাডে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে সুইজারল্যান্ড ছিল। আমাদের সুইজারল্যান্ডে যায় নাই চোখ। বা ডেটস এর বা খেজুরের যে অ্যাডটা দেখালাম বা পোস্টারটা দেখালাম, ওখানে আমাদের ব্রেন কিন্তু ওখানেই গেছে যেখানে আমাদের সাবজেক্ট ছিল। ঘিয়ের ওই যে ব্যানারটা ছিল, ওখানে কিন্তু ঘিয়ের উপরেই গেছে, আশপাশে কেন যায় না? কারণ ওটা আমরা দেখাতে চাই নাই। কারণ ব্রেন ওইটাকেই মনে রাখে যেটা সে মনে করে আমার জন্য ইনফরমেটিভ বা আমার জন্য দরকার অনেক, ওইটা। আরেকটা হলো ফোকাল পয়েন্ট। ফোকাল পয়েন্ট কি জিনিস? ফোকাল পয়েন্ট হলো ডিজাইনের সেই অংশ যে অংশ মানুষ সবার আগে দেখে। হ্যাঁ, এবং প্রতিটা ডিজাইনের একটা ক্লিয়ার ফোকাল পয়েন্ট থাকা মাস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে যে ফোকাল পয়েন্ট হলো যে মনে করেন যে আমি বলি যে ঘি, ওটা হলো আমাদের ফোকাল পয়েন্ট ছিল। মানে এতক্ষণ যে ব্রেকডাউন গুলো দিলাম এটাও তিনটা মিলাই দিছি, আমি একটু অর্গানাইজ করতে পারি না হয়তো, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওখানে একটা ফোকাল পয়েন্ট ছিল, মনে করেন ঘি আমাদের প্রোডাক্ট, অথবা ওই যে ডেটসটা, হ্যাঁ, যে খেজুর ছিল, খেজুরটা, হ্যাঁ, ফোকাল পয়েন্ট। তারপরে এটা ছিল যে দরকারি জিনিসকে ফিল্টার করবে কিভাবে, যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে আননোয়িং জিনিসপত্র ছিল ওইগুলোকে হয়তো ব্লার করে দিয়েছি, ওটাকে আমরা মানে চোখে কম নিয়ে এসেছি, ওটাকে ছোট করে দিয়েছি, বিভিন্ন ওয়ে আছে ওটা সলভ করার জন্য। আর এটা হলো আই মেমোরি। মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত আমরা প্রোডাক্টে ওইভাবে ডিজাইন করব। তাহলে কি হবে, মানুষের সাবকনসিয়াস মাইন্ডের সাথে আমাদের ডিজাইনটা যখন ম্যাচ করবে তখন তার অজান্তেই ওই ডিজাইনটা বা ওই প্রোডাক্টটা তার ভিতরে চলে আসবে। হ্যাঁ, বাট সে গ্র্যাব করতে পারবে। সে যখন মার্কেটে যাবে ওই জিনিসটা কেনার জন্য, তখন সে মনে করবে যে না, আমার ওই জিনিসটা কেনার দরকার। কারণ কি, তার মনে পড়বে। মনে করেন সামহাও আপনি যদি এখন চিন্তা করেন যে আমার ঠোঁট ফেটে গেছে, একটা কিছু জেল কেনা দরকার, তো আপনার মাথায় সর্বপ্রথম কোনটা আসে? অবভিয়াসলি আমার আমার যে মনে হয় সর্বপ্রথম হয় মোস্ট অফ দা পিপলের আসবে মেরিল, অ্যান্ড সেকেন্ড থিং ভ্যাসলিন। দুইটা সবার প্রথম মাথায় আসে, আমার আসে, বা আমি যাদের কাছে শুনছি তাদেরও আসে। তো মেরিল কেন? মেরিল তারা মার্কেটিংটা এইভাবে করছে, তারা ডিজাইনটা এইভাবে করছে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ওরা ঢুকে গেছে। আমরা সর্বপ্রথম যখন চিন্তা করি, আমরা যদি মোবাইল ব্যাংকিং এর কথা চিন্তা করি, যে আমার একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দরকার, সর্বপ্রথম আমার মাথায় আসে বিকাশ, এরপর আসে নগদ। ফার্স্ট থিং কখনোই নগদ আমার মাথায় আসে না বা রকেট আসে না, আমার প্রথমেই বিকাশ আসে। কারণ কি, তারা মার্কেটিংটা ওইভাবে করেছে যে আমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা ঢুকে গেছে ওইভাবে। ঠিক আছে? তো ওখানেও একটা ফোকাল পয়েন্ট থাকে, আই মুভমেন্ট থাকে। তো এই হলো বিষয়। এরপরে যদি নেক্সটে আমরা যাই, নেক্সটে আছে হলো ভিজুয়াল ওয়েট অ্যান্ড কম্পোজিট ফ্লো। ভিজুয়াল ওয়েট কি জিনিস? ভিজুয়াল ওয়েট একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা ডিজাইনের একটা ওয়েট আছে। এটা আমরা মেজারিং ওয়েট না, 1 কেজি 2 কেজি এই ওয়েট না। যে ডিজাইনই হোক, যে যদি শেপটা একটু বড় হয় কোনো ডিজাইনের, তার একটা ওয়েটটা বেশি। হ্যাঁ, আমি একটু সেটা দেখাই। স্টপ। উইন্ডোজ, ওকে, শেয়ার, মেবি দেখা যাচ্ছে। দেখেন এই যে আমাদের ডিজাইনটা এখানে আছে, এখানে যে ভিজুয়াল ওয়েটটা কার কত বেশি, এই যে ডিজাইনটা, এখানে ভিজুয়াল ওয়েটের কথাও যদি বলি, এই যে শুটা আছে, শুর ভিজুয়াল ওয়েট সব থেকে বেশি, কারণ এই জিনিসটা ডিজাইনে সব থেকে বড়। আর সব থেকে ভিজুয়াল ওয়েট কম হলো এই যে, সরি, এই যে মনে করেন যে নিচে যে একটা ট্যাগ লাইন ছিল এটার, অথবা আমরা এটার বলতে পারি, কারণ এদিকে আমাদের চোখ কম যায়, এর ডিজাইনে ইম্পর্টেন্স কম। এছাড়াও এই যে ইয়ার কথাটা আছে, এর একটা ভিজুয়াল ওয়েট আছে, কারণ এটা আপনার মডেল শো করে ইয়ার, এই যে ইয়ার বা সেল ওয়ান, অন সেল, সরি, এটার একটা ওয়েট আছে। তো একটা ডিজাইনে যত যে এলিমেন্ট যত বড় তার ওয়েট তত বড়, আমরা ডিজাইনের পরিভাষায় বলছি। এটা ওই 1 কেজি 2 কেজি বা শোয়া গ্রাম ওই ওয়েটের কথা বলছি না, আমরা ডিজাইনার ওয়েটের কথা বলছি। ঠিক আছে? তো এটা হলো ওয়েট। আর এরপরে আমাদের আসে হলো কম্পোজিশন ফ্লো। কম্পোজিশন কি ফ্লো কি জিনিস, যে আপনি
ভিউয়ারের চোখ দেখে গাইড করবেন, কোনো মডেলের চোখের দৃষ্টি বা অন্য অ্যারোর চিহ্ন ইত্যাদি ব্যবহার করে ইনফরমেশনের দিকে ফ্লো করবেন, যেটা আমরা আগে দেখাইছিলাম গ্রামীণ ফোনের অ্যাডটাতে। যে গ্রামীণ ফোনের অ্যাডটাতে কি হচ্ছিল, যে একটা মডেল আছে, মডেল যেদিকে তাকিয়ে আছে তার চোখের দিকে মনে করেন যে মানে ডিরেকশন করে আমাদের অফারটা দেয়া, অথবা দেখা যাচ্ছে কোন একটা অ্যারো, যেমন যে নিকের জুতার ভিতরে দেখলাম যে একটা অ্যারো চিহ্ন ব্যবহার ছিল, বা মোস্ট অফ দ্য টাইম আমরা বার্গার বা ইত্যাদি দেখি যে আমরা ডিসকাউন্টার সবসময় মেনশন করে কি অ্যারো দিয়ে, একটা অ্যারো বা একটা এলিমেন্ট দিয়ে ওই ডিসকাউন্টটাকে মেনশন করে। অথবা অনেক সময় আমরা আমরা যদি কমিক পড়ে থাকি, বিভিন্ন পত্রিকা পত্র-পত্রিকা কমিকের ভিতরে আমরা যেমন দেখতাম যে কমিকের যে কথা ডায়ালগ গুলো থাকতো ওটা একটা ডায়ালগ বক্সের মতো থাকতো, এবং ওই ডায়ালগ বক্সের থেকে একটা ফোটা 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 বিন্দু বিন্দু একটা বা একটা অ্যারো চিহ্ন ওই ক্যারেক্টারের দিকে মুভ করা থাকতো বা ঘোরানো থাকতো। আমরা এটাকেও একটা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ওখানে দেখতাম যে ২ টা ডায়ালগ বক্স দেয়া আছে, কিন্তু কোনটা কার কথা ওদিকে যদি মেনশন করা না থাকে, তাহলে আমরা একটু অ্যালাইন করতে পারি না। এটা হলো গল্পের পারপাস বা কমিকের পারপাস। জাস্ট আমি একটু রিলেট করার জন্য বলছি আরকি। বাদবাকি আমার ডিজাইনের ক্ষেত্রে আমরা আমাদের এই যে কমিউনিকেশন ফ্লোটা ধরে রাখার জন্য আমরা ওই অ্যারো ইত্যাদি বা চোখের ওই যে বিষয়গুলা এইগুলা আমরা মেইনটেইন করি। ইনশাআল্লাহ এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে। আজকে সময়ও অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। হ্যাঁ, এরপরে দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে? নেক্সট স্লাইডে আছে হলো এই যে হোমওয়ার্ক। আচ্ছা, এখানেই আমাদের মূলত আরকি আ আজকের মতো ক্লাসটা শেষ হবে। তো ভিজুয়াল ওয়েট অ্যান্ড আ যে কমিউনিকেশন ফ্লো। তো আমরা আশা করি বুঝছেন। মাসুম, আপনি কি বুঝছেন? হ্যালো? জি ভাইয়া। জি। কোন জায়গায় যদি কোন অস্পষ্ট থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এর আগে আমি একটু হোমওয়ার্কটা দেখিয়ে দিই। আপনি এর মধ্যে আপনার প্রশ্নগুলো রেডি করতে পারেন। আপনার যেটা জিজ্ঞাসা করার মতো আছে। তো আপনাদের আগামী নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্ক থাকবে যেটা। হোমওয়ার্কটা থাকবে এখানে দেখেন, আমি এখানে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। একটা হলো যে আজকের ক্লাসের পর আপনার কাজ কি হবে? ১ নম্বর স্ক্রিনশট নিন। যেকোনো ম্যাগাজিন, বিলবোর্ড বা সোশ্যাল মিডিয়া অ্যাড এর স্ক্রিনশট নিতে হবে। এটা আপনি Pinterest থেকে নিতে পারেন, Pixabay থেকে নিতে পারেন, Google থেকে নিবেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। যেখান থেকে আপনি চান আপনি নিতে পারেন। নিয়ে এরপর কি করবেন? যে প্যাচ, আই প্যাচ ড্র করবেন। কিভাবে আমি যেভাবে দেখালাম যে আমার চোখটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এটা আপনার মতো করে আপনি ড্র করবেন। এরপরে নিজের চোখ দিকে থেকে কোন দিকে যাচ্ছে সেই পাথটা, সেই রাস্তাটা আপনি ওখানে কলম দিয়ে বা যেভাবে পারেন ওটা ড্র করবেন। ড্র করার পরে চেক করবেন যদি পাথটা আপনার কাছে স্মুথ মনে হয়। স্মুথ মানে কি? যেমন আ মনে করেন এখানেই দেখায়। আমি যে এই স্ক্রিনটার মধ্যে দেখায়। মনে করেন আপনার এই যে এখানে যে স্ক্রিনটা আছে, এখানে আমি যদি মনে করেন আপনার চোখ এখানে তাকানোর সাথে, সাথে সর্বপ্রথম এখানে আসতেছে না? এখানে আসতেছে। এখানে আসার পরে এই জিনিসটা আবার যদি এখানের পরে যদি আবার সরাসরি চোখটা এখানে চলে আসে, জিনিসটা স্মুথ হলো না। তাই না? আপনার চোখটা ১ম এ এখানে আসতেছে। এখানে আসার পরে আবার নেক্সট এখানে চলে আসতেছে নাম্বার 2 তে। আর নাম্বার 1 এ যদি এখানে আসে, তাহলে এই জিনিসটা কি হলো না? স্মুথ হলো না। স্মুথ কিভাবে হচ্ছে? আমার চোখটা এখানে পড়তেছে, পড়ার পরে সাথে, সাথে স্লাইডে চলে যাচ্ছে। স্লাইড নম্বরে। বিষয়টা মনে হয় এমনই না? সাথে, সাথে জি। হ্যাঁ, স্লাইডে এখানে তাকানোর পরপরই আমার চোখটা চলে যাচ্ছে স্লাইডে। তার মানে আমার বুঝতে হবে এই টপিকটা আমার মেইন সাবজেক্ট ছিল। এরপর আমার দেখানোর উদ্দেশ্য হলো স্লাইডটা কত নম্বর? অর্থাৎ আমরা কতদূর পর্যন্ত এসেছি। এটা আপনি দেখলেন। তো এইভাবে প্যাচটা এইভাবে ড্র করবেন। আমি যদি আরেকটু দেখাই আপনারে। উম এ সরি। ১ম এ এই যে নাম্বার 1 এখানে, নাম্বার 1 দিয়ে এদিকে একটা দিলেন। দেওয়ার পরে এদিকটা এইভাবে দিবেন। এভাবে দিয়ে নাম্বার 2, এটা নাম্বার 2। এরপরে কোথায় আসতেছে? এই যে আইকন গুলোর দিকে। তাই না? এগুলো হলো নাম্বার 3। তো এটা হলো স্মুথ হলো। আপনার যদি এমন হয় যে আপনি কোন একটা ডিজাইন বের করছেন যেখানে এইদিকে আ এ এ এই অবজেক্টটাতে ১ম এ আপনার চোখ পড়ছে। পড়ার পরে এখানে মনে করেন চিপায় একটা ইনফরমেশন আছে। ঠাস করে এখানে চলে আসলো। আপনার মানে চোখের মুভমেন্টটা। তাহলে এটা কি হবে না? স্মুথ হলো না। আমরা বলছি স্টেপ বাই স্টেপ, যেটাকে আমরা অর্গানাইজড বলতেছি। এই অর্গানাইজড ওয়েতে যদি আপনার আই মুভমেন্টটা থাকে কোন ডিজাইনের ভিতরে, তো বুঝতে হবে সেই ডিজাইনের মানে আপনার সাইকোলজি বলেন বা আমাদের যে ডিজাইনের উদ্দেশ্য বা কি বলে প্রিন্সিপাল মেনে যে ডিজাইন এটা হয়েছে। তো আপনার কাজ থাকবে এইটাই হোমওয়ার্ক আজকের। এগুলো একটু দেখবেন। আর হলো যে ৩-৪ টা ওয়েবসাইটের নাম বললাম, এদিকে যাবেন। যে এই স্ক্রিনশট গুলো দিবেন। হ্যাঁ? তো এরপরে কি? শেষে তো কনক্লুশন। ধন্যবাদ। আপনাকে যারা আজকের ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তো শুধু টুল শিখলে হবে না। প্রফেশনাল হতে হলে ডিজিটাল টার্মিনোলজি গুলা জানতে হবে। আমাদের টার্ম গুলা জানতে হবে বিভিন্ন ধরনের। এই ধরনের যে আই মুভমেন্ট বা আরো বিভিন্ন পরিভাষা ব্যবহার হলো এখানে। দেখেন আপনি যদি কখনো কোনো সময় ক্লায়েন্ট মিটিং এও যান, সেখানেও যদি আপনি এই জিনিসগুলো না বুঝেন, এই টার্ম গুলা, তো আপনি দেখবেন একটু ডিমোটিভেট বা অন্যরা আপনাকে একটু অন্য চোখে দেখবে। এই টার্ম গুলো সে বোঝে না। হুম?
আর পরে তো দ্বিতীয় কথা কি প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং সবসময় প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। মিনিমাম গ্রাফিক ডিজাইন যারা শেখে তাদেরকে বলা হয় মিনিমাম তাকে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম এই ডিজাইনের পিছনে তাকে সময় দিতেই হবে, মাস্ট বি। না হলে কিন্তু ওই দেখা যায় আমাদের যে একটা নির্দিষ্ট গোল আছে, গোলটা অ্যাচিভ হবে না, আর দেখা যায় ডিজাইনে বসলেও একটু সময় লাগে। আপনি যখন একটা প্রজেক্ট করবেন ওই সময় 3 ঘন্টা তো হয়ই না বিগিনারদের জন্য, প্রায় 4-5 ঘন্টাও লেগে যায় অনেক সময়। হ্যাঁ, তো এটা ভয়ের কিছু নাই, এটা হয়ে যাবে। হাত একবার চালু হলে তারপরে সবকিছুই সহজ। হ্যাঁ, এরপরে হলো নেক্সট, আর শেষে তো কথা ওইটাই যে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, ডিসকর্ডে জিজ্ঞাসা করতে পারেন। আমাকেও সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইত্যাদিতে নক দিতে পারেন। আমাদের গ্রুপটা সক্রিয় আছে। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই শেষ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি স্লাইডটা দিয়ে দিব ইনশাল্লাহ।